নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কৃষ্ণনগরে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কানে হেডফোনটা অবশ্যই লাগিয়ে নিও। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে জয় বর্মন দাদা কৃষ্ণনগর থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম জয় বর্মন। আমার বাড়ি কৃষ্ণনগর। পেশায় আমি একজন বিজনেসম্যান। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটা দুর্দান্ত ঘটনাটা আমার সাথে ঘটে 2007 সালে। তখন আমার বয়স 20 বছর। আমার বাবা মারা যায় 2007-এর মার্চ মাসের 5 তারিখ। সেই দিনটা আমি আজও ভুলতে পারবো না। আমার বাবার স্ট্রোক হয়ে গেছিলো। আমার বাবা যখন মারা যায় বাবার বয়স ছিল মাত্র 45 বছর। আমার বাড়িতে আমার ছোট বোন রয়েছে, আমার মা আর ঠাকুমা, এই নিয়েই আমার সংসার। যখন আমার 20 বছর ছিল সেই টাইমে আমি তখন কাজবাজ করতাম না। বাবা চলে যাওয়ার পরে কাজবাজ করতে হচ্ছে। তার আগে বলি, ছোটোবেলা থেকে আমি জানি না কারা কারা বাবাকে কাছে পেয়েছো বা কি, আমার সবথেকে কাছের বন্ধু বলো বা ফ্যামিলির মধ্যে সবথেকে আমার কাছের ছিল বাবা। খুব ভালোবাসতাম। যাই হোক, বাবা চলে যাওয়ার পরে না একটা ডিপ্রেশন কাকে বলে আমি বুঝলাম। মানে একদম চুপচাপ হয়ে গেছিলাম। একটা দোকানে আমি কাজে লাগি, মিষ্টির দোকান। তখন সেই টাইমে তো আর জব পোর্টাল ছিল না যে জব খুঁজবো। তো আমি মিষ্টির দোকানেই একটা কাজ করতাম। বাবা মারা গেছে প্রায় 1 মাস হয়ে গেছে। তো আমার বাড়ির আগে বর্ণনা দিই। আমাদের একতলা বাড়ি, 2টো রুম, একটাতে ঠাকুমা থাকে, একটাতে মা, আমি আর আমার ছোট বোনের বয়স তখন 12 বছর। যাই হোক, ও তো অত কিছু বোঝে না, ও পড়াশোনা করছে। সেই টাইমে আমি আর পড়াশোনা না করে আমি পড়াশোনাটা ছেড়ে দিই, কারণ সংসারে হাল ধরতে হবে। যাই হোক, বাবা মারা গেছে 2 মাস হয়েছে। ঠিক 2 মাস পর থেকে না এই ঘটনাটা ঘটে। কিছু ইনসিডেন্ট, মানে আমি না খুব চিন্তা করতাম। বোনকে নিয়ে চিন্তা করতাম, মা ঠাকুমা এদের নিয়ে চিন্তা করতাম। কারণ আমার দ্বারা না ওই দোকানে কাজ করে আর সংসার টানাটা হচ্ছে না। ঠিক এরকমই একটা দিন, শুক্রবার। আমি যেখানে থাকি কৃষ্ণনগর, চারিদিকটা জমির ক্ষেত, মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে এসেছে। রাস্তার শেষ প্রান্তে আমার বাড়ি, 2 দিকে 2টো তাল গাছ রয়েছে আমার বাড়ির। তো আমি ঠিক সন্ধ্যা ওই 8টা-9টা বাজে ওরম টাইমে দোকান বন্ধ করে বাড়ি আসছি। একটু ঠান্ডা ছিল, ওই জন্য একটু কুয়াশা টাইপ ছিল জায়গাটা। আর আমাদের তো গ্রামের এলাকা, একটু ঠান্ডা পড়লেই কুয়াশা পড়ে যায়। যাই হোক, আমি সাইকেল চালিয়ে 2টো ক্ষেতের মাঝখান দিয়ে আসছি। আর আমার না খুব একটা ব্যাড হ্যাবিটস আছে। মানে আমি যখন কিছু নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি একা একা কথা বলতে থাকি। তো আমি এরকমই মাঝখান দিয়ে আসছি 2টো ক্ষেতের, আর একা একা কথা বলছি যে কি করে চালাবো, কি হবে, এই দিয়ে কিছু হচ্ছে না। আমার মনে হলো ঠিক আমি আমার বাড়ি ঢুকবো মানে ওই 2 মিনিটের রাস্তা, আমার সাইকেলের পেছনে কেউ চড়ে বসলো, আমার মনে হলো। কিন্তু সেই টাইমে না অতটা খেয়াল করিনি, কারণ কে বসবে, চারিদিক অন্ধকার। কৃষ্ণনগর তখন 2007 সালে আমাদের মানে ওই 6টা-7টা বাজা মানে পুরো রাত। তো আমি সাইকেল চালিয়ে আসছি, মনে হলো সাইকেলটা একটু ভার হয়ে গেল। তো হট করে আমার মনে হলো, মানে আমি বলবো না যে আমি শিওর বা কিছু, জাস্ট একটা মনে হলো আমার বাবার গলায় আমাকে কেউ বলল, চিন্তা করিস না, আমি আছি তো। ঠিক খালি এইটুকু কথা আর একটা গরম নিঃশ্বাস। মানে তোমার একদম ক্লোজ এসে কেউ কথা বললে বা সাইকেলের পেছনে বসে কেউ কথা বললে যেরকম একটা নিঃশ্বাস পড়ে না, ঠিক সেরকম পড়লো। আমি না পেছন ঘুরে তাকালাম, না কেউ নেই। আমি অতটা খেয়াল করিনি, অতটা মনের মধ্যে এত কিছু আনিও নি যে এটা অন্য কিছু হতে পারে বা কিছু। যাই হোক, আমি বাড়িতে আসি। সেদিন রাতে আমি খাই না। আমি বলি আমার শরীরটা ভালো লাগছে না। আসলে আমার মন মেজাজ খুব খারাপ ছিল, কারণ সেই টাইমে কিছু মাস পরে পুজো, আমি কি করব না করব বুঝতে পারছি না। আর তার থেকে বড় কথা, আমি যখন ওভার থিঙ্কিং করি না, আমি প্রচণ্ড বাবাকে মিস করি এখনও পর্যন্ত। তো আমি রাতে শুয়ে রয়েছি, মাঝখানে বোন রয়েছে, ওই সাইডে মা।
আমি কোলবালিশে পা দিয়ে একবার এদিক করছি একবার ওদিক করছি, আমার ঘুম আসছে না। 12:30 একটা বাজে, আমার চোখটা হালকা লেগে গেছে। আমার মনে হলো একটা প্রচণ্ড ঠান্ডা হাত, মানে মনে হচ্ছে কেউ বরফের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছিল, হাতটা বের করে আমার মাথার উপরে দিয়েছে আর আমার মাথায় না হাত বোলাচ্ছে। আর না ওই হাত বোলানোটায় কোনো কিছু ভয়ের কিছু নেই, মানে মনে হচ্ছে খুব স্নেহ রয়েছে, কেউ আমাকে খুব ভালোবাসে, সে বুঝতে পারছে আমার খুব কষ্ট হচ্ছে, তাই সে আমার মাথায় হাত বোলাচ্ছে। বিশ্বাস করবে না, ওই হাত বোলানোটা মানে যে মানুষ বা যেই আমার মাথায় সেই রাতে হাত বোলাচ্ছিল আমার খুবই কাছের কেউ আমার মনে হলো। আমি না হাউমাউ করে কাঁদছি, মানে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। এবার বোন আর মা ঘুমাচ্ছে, ওরা তো বুঝতে পারছে না আমি কাঁদছি, কিন্তু আমিও বুঝতে পারছি না আমার মাথায় কে হাত বোলাচ্ছে। কিন্তু এই হাত বোলানোটাকে আমি চিনি। তো কিছুক্ষণ প্রায় 5 মিনিট 6 মিনিট এবার আমাকে না অনেক কিছু বলেছে, চিন্তা করিস না আমি আছি, বাট কে বলেছে কখন বলেছে আমার মনে নেই। আমি হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, আমার বোন আমাকে ধাক্কা দিয়ে তোলে। ও নাকি দেখেছে আমি হাউমাউ করে কাঁদছি বাবা বাবা বলে। তো আমার ঘুমটা ভেঙে যায়। যাই হোক, আমি জল টল খাই আবার ঘুমিয়ে পড়ি। সেই দিন কিছু হয় না। পরের দিন আমি মিষ্টির দোকানে যাই। মিষ্টির দোকানে যে কাকু ছিলেন উনি সাইকেল নিয়ে দুপুরবেলা খেতে যায়, আমি খাবার নিয়ে আসি, আমি দোকানেই খেয়ে নিই। আমি দোকানে খাচ্ছি, একটা লোক আসে দোকানে। লোকটা একটা নোংরা চাদর পরে রয়েছে, লোকটার হাইট খুব শর্ট। লোকটা এসে বলে একটা কালো রসগোল্লা দাও। আমি তাকে দিলাম। দেওয়ার পরে না লোকটা খেলো, খাওয়ার পরে টাকাও দিল, দিয়ে চলে গেল। আমি ঘুরে দেখলাম না কেউ নেই, কিন্তু লোকটা যখন এসছে মোট ব্যাপারটা কি জানো তো, খুব মানে জায়গাটা না প্রচণ্ড একটা কিরকম একটা ঠান্ডা হয়ে গেল, আর আমার গা হাত পা না কিরকম একটা ভারী হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে গায়ে কাটা দিচ্ছে। তো এই যে লোকটা আর এই যে আমার রাতে স্বপ্ন দেখা, এই দুটোর মধ্যে একটা মিল আছে। মিলটা আমি বলে দিচ্ছি কোথায়। ওই দিনের পর থেকে আমি কন্টিনিউয়াসলি ওই লোকটার সকালবেলা আমার দোকানে আসতো, একটা করে মিষ্টি খেত, মিষ্টিটার দাম 10 টাকা। লোকটা আমাকে কত টাকা দিতে জানো? 100 টাকা করে। 90 টাকা আমার কাছেই থাকতো, আর লোকটা কোথায় চলে যেত আমি দেখতেও পেতাম না। আর প্রত্যেক দিন রাতে সেম স্বপ্ন আসতো। আর বিশ্বাস করবেন, একটা ইনসিডেন্ট তোমায় বলছি। আমার বোনের একটা বই কিনতে হবে, বইটার দাম 200 টাকা। আমি সেদিন না খুব টেনশনে ছিলাম, কি করব না করব, কাকুকে গিয়ে জিজ্ঞেস করব। তো আমি সেদিন ভেবেছিলাম কাকুর থেকে টাকা নেব, মিষ্টির দোকানে কাকুর থেকে। তো আমি দোকানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক দুপুরবেলা কাকু খেতে গেছে, আমি বললাম আসলে বলবো। ওই লোকটা আবার এলো। লোকটা আমাকে একটা 500 টাকার নোট দিল, আমি নিলাম। নেওয়ার পরে না লোকটাকে আমি যে চেঞ্জ দিতে যাবো, লোকটা নেই। এবার আমি খুব ইতস্ত হলাম যে কেন লোকটা দিচ্ছে, আমি গরিব বলে নাকি অন্য কোনো কারণ। তো এরম করে করে সেদিন রাতেও না আমার স্বপ্ন একটা জিনিস দেখলাম, বলতে ভুলে গেছি। যেদিন মানে ওই 500 টাকাটা দিয়ে গেল, আমি বইটা এনে দিলাম বোনকে, বাদ বাকি টাকা নিজের কাছে রাখলাম। আমার মাথায় সেদিনও রাতে কেউ একটা হাত বোলাচ্ছে, আর এইবার বলছে চিন্তা নেই, আমি আছি তো তোর মাথার উপর, তুই এত চিন্তা করছিস কেন। আমার ঘুমটা আবার সেদিন বোন ভাঙায় আর বলে আমি নাকি আবার বাবা বাবা বলে কাঁদছি। যাই হোক, পরের দিন লোকটা আসে। এইবার লোকটা যখন আসে আমার কাছে যখন মিষ্টি চায়, আর লোকটার গলা না প্রচণ্ড ভারী, ঠিক আছে। লোকটা বলে মিষ্টি দিতে। আমি বলি মিষ্টি দেবো, আগে আপনি টাকা দিন। লোকটা আমাকে 100 টাকার নোট দেয়। আমি বলি আপনি এখানে বসুন। লোকটা বসতে চাইছে না দোকানের ভেতরে। আমি কি করি, মিষ্টি না দিয়ে আগে ওনাকে খুচরো টাকাটা দিই, কিন্তু উনি নিতে রাজি না। আমি ওকে বলি না আপনাকে নিতেই হবে। তো উনি হাতে ধরে রেখে না, আমি যেই ঘুরি মিষ্টি দিতে, লোকটার টাকা রেখে চলে গেছে। লোকটাকে আমি আবারও পাই না। সেদিন রাতে আবার সেম স্বপ্ন দেখি, সেম মানে কন্টিনিউ জিনিসটা চলছে। এইবার একদিন শনিবার, লোকটা আর আসে না দুপুরবেলা। লোকটা আসে শনিবার দিন, ঠিক দোকান বন্ধ করবো তার আগে মিষ্টি খেতে। আমি দিই, উনি আমাকে এক্সট্রা টাকা দেয়। এইবার আমি কি করি, আমি জানতাম লোকটা আসবে, ঠিক আছে। আমি না একটা আয়না লাগিয়ে রেখেছিলাম। আমি দেখি লোকটা আমাকে টাকা দেওয়ার পর সিধা বাঁশবাগানের দিকে হাঁটা দিল।
আমি লোকটার পেছনে দৌড়ালাম, কিন্তু আমি সেদিন একটা জিনিস টোটালি ভুলে গেছিলাম, যে লোকটা যদি রোজ বাঁশবাগানের দিকে যেত আমি তো দোকান থেকে দেখতে পেতাম। সেদিন গেল আমি দেখতে পেলাম, বাদবাকি দিনগুলো তো আমি খেয়াল করলাম না। আমি অত কিছু না ভেবে লোকটার পেছন নিলাম। ঠিক লোকটা আমাদের দোকানের উল্টো দিকে একটা বাঁশবাগান আছে, ওর ভেতরে গেল। বাঁশবাগানটা খুব ঘন, সন্ধ্যায় কেউ ঢোকে না, শিয়াল টিয়ালের ভয়। আমি যাচ্ছি লোকটার পেছনে চুপচাপ। ঠিক একটা জায়গায় লোকটা থেমে গেল। লোকটা আমার দিকে ঘুরে তাকালো। লোকটার এখনও একটা চাদর মুড়ি দিয়ে রয়েছে, আমি ওর মুখটা দেখতে পাচ্ছি না। লোকটা আমাকে বলল, ভালো আছো? আমি এইবার একটুখানি না গলার জোর বাড়ি বললাম, কে আপনি বলুন তো? রোজ আমাকে এক্সট্রা টাকা দিয়ে যান, কী সম্পর্ক আপনার সাথে আমার? আপনি কি আমাকে চেনেন? কি মশাই বলুন, কি হয়েছে? লোকটা বলল, তোমাকে আমি তো চিনি, আজ থেকে না, তোমার জন্মের পর থেকে। আমি বললাম, কে আপনি? আপনি কি আমার বাবার বন্ধু, বা আপনি কি কোনোভাবে আমার রিলেটিভ হন? লোকটা বলল, বাবার বন্ধু না সোনা, আমি তোর বাবা। আমার সারা শরীর না ভার হয়ে গেল। আমি যে পালিয়ে যাব সেটাও পারছি না, বা আমি কিছু করব সেটাও পারছি না। আমার সারা গা ভার, গায়ে কাটা দিচ্ছে, আর মনে হচ্ছে কি আমাকে কেউ মানে একদম ধরে রেখেছে, আমি নড়তে পারছি না জায়গাটা থেকে, সারা গা অবশ হয়ে গেছে। লোকটা নিজের মুখ খুলে বলে, ভয় পাস না জানো। লোকটা যখনই মুখ খোলে, ওই দৃশ্যটা দেখার মতো না। আমি আমার বাবার মুখে আগুন দিয়েছিলাম। বাবার মুখ রয়েছে, কিন্তু এক সাইড যেদিকে আমি আগুন দিয়েছি ওইটা পুরো পোড়া, আর এক সাইডটা বাবার মুখ তো দেখতে পাচ্ছি, কিন্তু চামড়ার ভেতর দিয়ে রক্ত বেরাচ্ছে, বাবার মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে, আর বাবার হাত পুরো পোড়া, শরীর পুরো পোড়া। মানে ওই দৃশ্যটা তোমরা যদি দেখতে, তোমরা ওখানেই শেষ। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিই, পড়ে যাই। পরের দিন সকালবেলা আমি যখন চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার বাড়ির লোক চারিদিকে সব ঘিরে রয়েছে, দু চারজন পাড়ার লোকও রয়েছে। আমি যখন জিজ্ঞেস করি, ওই মিষ্টির দোকানে কাকুও ওখানে ছিল। উনি আমায় বলে, কিরে তুই নেশা পেশা করছিস নাকি? আমি বললাম, না কাকু, কেন? বলছে, তুই দোকান বন্ধ করলি, বাড়ির দিকে গেলি, বাড়ির সামনে নাকি তুই পড়েছিলি। আমি বললাম, বাড়ির সামনে? আমি ওদেরকে বলতে পারছি না যে আমি কোথায় ছিলাম। বাঁশবাগানে, আর বাঁশবাগান থেকে আমার বাড়ি যথেষ্ট দূর, সাইকেল করে যেতে হয়, তাও 10-15 মিনিট লাগে। তো আমি বাড়ি থেকে এতটা দূর ছিলাম, আমাকে কে বাড়ির সামনে নিয়ে আসলো? কাকু বলছে, তুই কোথাও পড়ে টরে গেছিলি, সাইকেলটা ভেঙে গেছে, তোর গায়ে পুরো কাদা। তো আমি কোনো রকম বুঝিয়ে স্নানে যাই। বাথরুমে যখন ঢুকি, আমি আমার জামা প্যান্টটা খুলি, আমার গা দিয়ে না মারাত্মক লেভেলের পচা গন্ধ মারছে। আমি যত সাবান দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। বডি স্প্রে দিচ্ছি ঘরে এসে, কিন্তু আদার্স কেউ পাচ্ছে না, আমি পাচ্ছি। আর গন্ধটা কীরকম আমি তোমাকে ক্লিয়ারলি বলতে পারবো এখনও। তোমরা যদি কোনোদিন শ্মশানে গিয়ে থাকো, মরা পোড়ানোর পরে একটা পোড়া গন্ধ থাকে, ঠিক আছে, যেটা নাকে মানে সবাই সহ্য করতে পারে না, ওই গন্ধটা পুরো আমার গা দিয়ে ছাড়ছে। তো যাই হোক, আমি না তারপরে আমার একটু জ্বর এসেছিলো বলে আমি কাকুর থেকে 2 দিন ছুটি নিয়েছি। ওই 2 দিন আমার জীবনের সবথেকে ভয়ানক 2 দিন ছিল। আমি দেখছি, আমি যেদিকেই তাকাচ্ছি আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি, আর সেই রূপে দেখতে পাচ্ছি। আমি খুব ভয় পেতে শুরু করি। আমি রান্না করে খাচ্ছি, দেখছি আমার সামনে বসে রয়েছে, কিন্তু আমি কাউকে কিছু বলছি না, কারণ আমার ছোট বোন রয়েছে, মা রয়েছে, ঠাকুমা রয়েছে, সবাই ভয় পাবে। তো একটা টাইম পরে আমাদের তো একতলা বাড়ি, আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবছি, দুপুরবেলা 3টে বাজে, খাবার টাবার খেয়ে। তো আমি তখন একটু সিগারেট খেতাম, ওপরে গিয়ে একটু সিগারেট খাচ্ছি, আর ভাবছি কি আমার সাথে এটা কী হচ্ছে, আমি কি হ্যালুসিনেট করছি, আমার সাথে কেন ঘটছে, কিসের জন্য ঘটছে। আমি আমার বন্ধুবান্ধব 2-3 জনকেও বলি, জানিস এরম হচ্ছে, ওরা হাসে। তো যেহেতু ওরা হাসে, আমি আরও ডিমোটিভেট হয়ে যাই যে না, সত্যি হয়তো
বাড়ির লোক বলবে আমার মানসিক কোনো রোগ হয়ে গেছে বাবা চলে যাওয়ার পরে। আমি খাচ্ছি সিগারেট, বিশাল জোরে একটা কেউ বকা দিয়ে ওঠে, নেশা করা শুরু করেছো? ছি! আমি ঘুরি, ভাই ওই চেহারা, বাবা পুরো মানে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, বাবার সারা গা কাটা, কারণ বাবা যখন মারা যায় হসপিটালে তখন তো পোস্টমর্টম করতে হয়, পোস্টমর্টম করা চেহারা, মুখের একদিক পোড়া একদিক ইয়ে। আমি না ভয় পেয়ে কোনায় একদম বসে পড়ে আমি কথা বলতে পারছি না। বাবা বলছে, এই তোমাকে না 2 দিন ধরে দেখছি, তুমি আমাকে ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ? বাবা তো আমি তোমার। চিন্তা করো না, তোমার বোন আজকে স্কুলে গেছিল, তোমার বোনকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, মাথা ফেটে গেছে, বেঁচে রয়েছে ও এখনো, বেঁচে রয়েছে। ওখানকার স্কুলের লোকজন কৃষ্ণনগরের হসপিটালে নিয়ে গেছে। তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো বাবা। হ্যাঁ, তারপর তোমার বোন, তারপরে তোমাদের দুঃখে তোমার মা, তারপরে আমার মা, সবাই একসাথে থাকবো। আমি যে বড় একা, আমার আর ভালো লাগছে না, আমি এইবার প্রচন্ড জোরে একটা চিৎকার দিই। মা দৌড়ে ওপরে আসে, দেখে আমি একটা কোনায় বসে একদম জড়সড় হয়ে রয়েছি, আর বারবার একটা কথা বলছি, বোনকে বাঁচাও। মা বলে, বোনের কি হয়েছে? আমি বলি, বোন স্কুলে আসার সময় মাথা ফেটে গেছে। মা বললো, আমায় কে বলেছে? আমি আর কিছু বলতে পারি না। তো মা খোঁজ নেওয়ার পরে জানতে পারলো একদম সঠিক, বোনকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে স্কুলের কর্তৃপক্ষ থেকে। তো আমরা হসপিটাল গেলাম, বোনের 3টে সেলাই পড়েছিল মাথায়। ও নাকি রাস্তা দিয়ে আসছিল, ওকে কেউ ধাক্কা দিয়ে একদম ফেলে দিয়েছে, আর ভগবান হয়তো কৃপায় ছিল, লরি একটা ওর পাশ দিয়ে গেছে, ও আরেকটু লরির তলায় পড়ে যেত। আমরা বাবার মতো বোনকেও হারিয়ে ফেলতাম। যাই হোক, তারপর না আমি এবার মা তো আমাকে চেপে ধরে, ঠাকুমাও চেপে ধরে, কি হয়েছে আমি কি করে জানতে পারছি এইসব। আমি মাকে সব বলে দিই কাঁদতে। আমি বলছি যে আমাকে আমি জানি তো, তোমরা আমায় বিশ্বাস করবে না, তো আমি তারপরে না সব বলে দিই যা আমার সাথে কন্টিনিউ ঘটছে। আমার ঠাকুমা আমার গালে একটা প্রচণ্ড জোর চড় মেরে বলে, তুমি এত বড় কথাটা এতদিন লুকিয়ে রেখেছো, যদি কিছু সর্বনাশ হয়ে যেত। আমি লাস্টে বলি যে হ্যাঁ কী করবো বলো এখন। তো উনি আমাকে একটা পুরোহিতের কাছে নিয়ে যায়। পুরোহিত তো আমাকে দেখেই বলে দেয় সঙ্গে, উনি না মানে এইসব ওজাগিরি একটু করে, পুরোহিত জায়গায় নিয়ে যায়। উনি আমাকে দেখে বলে, তোমার পেছন তোমার বাবা ঘুরছে, আমার মন্দিরের বাইরেও দাঁড়িয়ে রয়েছে, ও তোমাদেরকে ছাড়বে না, ওর আত্মা শান্তি পায়নি। তো তারপরে উনি বলে যে তোমার বাবার যা জিনিসপত্র আছে, জামা প্যান্ট, উনি যেখানে শুতো, সব জ্বালিয়ে দাও। আমরা তাই করি। উনি আমাদের বলে একটা কলসির মধ্যে যা সরগ্রাম কিছু লিখে দেয়, ওটা গঙ্গায় ভাসাতে, আমরা ভাসাই। তারপরেও কিন্তু জিনিসগুলো চলছে, রোজ রাতে আমার মাথায় হাত বোলানো, দেখা দেওয়া। তো তারপরে আমরা ওনাকে বলার পরে উনি 2টো তাগা দিয়ে দেয়, আর আমাদের বাড়ি গিয়ে একবার বন্ধন করে বাড়িটাকে। তারপরেও আমি যখন রাস্তায় বেরোতাম এই জিনিসগুলো কন্টিনিউ চলছে, হয়তো এতটা কাছে আসতে পারছে না, বাট চলছে। লাস্টে উনি বলে আমার কোনো আত্মীয়কে গিয়ে গয়ায় পিণ্ড দিয়ে আসতে। তো আমার মা বাড়ির লোককে দিয়ে আমরা গয়ায় পিণ্ড দেয়াই। গয়ায় যখন পিণ্ড দেয়, ওরা যেদিন পিণ্ডটা দেবে, ওদের সাথে আমাদের ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, ওরা বলে এই মন্দিরে এসছি, এখনই পিণ্ড দিয়ে দেবো। যখন পিণ্ড দেবে তার আগে মানে ওনার সাথে কথা হলো ফোনে 5-10 মিনিট আগে, প্রচণ্ড মানে একটা ঝড় ওঠে, আর মনে হচ্ছে না আমাদের বাড়িটা ভাইব্রেট করছে, কাঁপছে। প্রথমে আমার ভেবেছিলাম ভূমিকম্প, তারপরে ভাবছি না, কিছু তো একটা হচ্ছে, কেউ লাফাচ্ছে, কেউ যন্ত্রণা পাচ্ছে। শেষে যখন একটা ফোন আসে যে হ্যাঁ আমরা পিণ্ড দেওয়া হয়ে গেছে, বিশ্বাস করবে আমার শরীর মনে হচ্ছে না খুব হালকা, আমি উড়ছি। মনে হচ্ছে এতদিন আমার ঘাড়ের ওপরে কেউ একটা চেপে বসেছিল ভারী কিছু। তো তারপর থেকে না বাবার স্বপ্ন দেখতাম, বাট সেই জিনিসগুলো আর ঘটে না। হয়তো আমি বলবো না উনি আমাদের ক্ষতি করতে চেয়েছিল, একজন ভালোবাসে, এবার উনি ওখানে একা রয়েছে, উনি তো চাইবেই না আমরা যাই। যাই হোক, যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। তো প্রথমে বলি, আজকের গল্পটা আমার দারুণ লেগেছে। এরকম গল্প আমার চ্যানেলে আরও আছে, তোমরা চেক আউট করতে পারো।
আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লেগে থাকে কমেন্টে দাদাকে জানিও দাদার গল্পটা কিরম লাগলো। একটুও যদি ভয় লেগে থাকে বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগটা করে দিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকেও মোটিভেট করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে তোমাদের সাথে। আজকের জন্য এইটুকু, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্পের সাথে। ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।